তাদের রাজনৈতিক সংস্কৃতির সামান্যতম পরিবর্তন করেননি। মানুষের জীবন জীবিকার উপরে দখলদারি, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে স্থানীয় নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করে সারা রাজ্যব্যাপী প্রাকৃতিক সম্পদ লুট করে জমির চরিত্র বদল করে আজকে তারা যে অবস্থা তৈরি করেছে তা নিঃসন্দেহে একটা জঙ্গল রাজ্যের সঙ্গে তুলনা করা যেতে পারে। সন্দেশখালীতে প্রতিনিয়ত মন্ত্রীরা যাচ্ছেন শান্তির ললিত বাণী শোনাতে, প্রতিদিনই তাদের আশ্বাস দেওয়া হচ্ছে জমি ফেরত পাবেন। নবান্ন থেকে জমি ফেরত দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু এমনিতেই সন্দেশখালী বা সুন্দরবনের দ্বীপ অঞ্চলে জমির উর্বরতা মধ্যবঙ্গ কিংবা উত্তরবঙ্গের মতো নয়। আয়লা থেকে শুরু করে বেশ কয়েকটি ঝঞ্ঝার কারণে জমি তার চরিত্র বদলেছে, এবং তারপর যাদের চাষের জমিকে জোর করে নিয়ে তৃণমূলের ওই অঞ্চলের দুষ্কৃতী এবং নেতারা সেগুলোকে ভেরিতে ট্রান্সফার করে দিয়েছে। আজকে অন্তত আগামী 3 বছরের মধ্যে সেখানে কোনো চাষ করা সম্ভব নয়। এই যে জমির অবস্থার পরিবর্তন, জমিকে বন্ধা করে দেওয়ার যে পাপ তৃণমূল কংগ্রেস করেছে, আজকে শুধু জমি ফেরত দিলেই চলবে না, অন্তত বিঘা প্রতি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবি বিজেপির পক্ষ থেকে আমরা করছি। কারণ যিনি আজকে জমি ফেরত পাচ্ছেন তিনি কোন অবস্থায় জমিটা ফেরত পাচ্ছেন? যে জমি ছিল ধানের জমি, সেখানে বেশ কিছুটা জায়গায় জমি নিচু হয়ে গেছে জল ঢোকানোর কারণে, নোনা জল ঢুকে গেছে সেখানে নতুন করে চাষ করা তখনই সম্ভব যে 2-3টে যদি বর্ষা তার উপর দিয়ে না চলে যায়, আর সেখানে কোনো ফসল ফলানো সম্ভব নয়। আমরা দাবি করছি আমাদের দলের পক্ষ থেকে যে 2 লক্ষ টাকা বিঘা প্রতি সন্দেশখালীর মানুষদের যারা জমি হারিয়েছিলেন তাদের ফেরত দিতে হবে। এখনো পর্যন্ত জেলিয়াখালী, বেড়মজুর, বিভিন্ন জায়গায় প্রতি রাতে ভয় দেখানো হচ্ছে। এখনো পর্যন্ত গ্রামবাসীদের ভীত সন্ত্রস্ত করবার প্রচেষ্টা তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে চলেছে। একদিকে যেমন সন্দেশখালীতে তৃণমূলের বেশ কিছুটা অংশে তৃণমূলের স্থানীয় কেউ দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রবল জনরোষের কারণে, অন্যদিকে পুলিশের সহযোগিতায় রাত্রিবেলা আবার সন্দেশখালীতে বিভিন্ন সময় বাইরে থেকে লোক এসে ঢুকছে। এই বহিরাগতরা ভীত সন্ত্রস্ত করবার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার থেকে সাধারণ মানুষ ওখানে আবার সংঘবদ্ধ হচ্ছেন। আমরা শান্তি চাই, অগ্নিসংযোগ, কারোর ভেড়ি, কারোর পোলট্রিতে আগুন লাগিয়ে দেওয়া, বিষ দিয়ে দেওয়া, এগুলো সমর্থনযোগ্য নয়। কোনো সভ্য সমাজে কেউ এটাকে সমর্থন করবে না। কিন্তু প্রতিনিয়ত একদিকে মন্ত্রীদের দিয়ে মিথ্যা আশ্বাস বাণী, ওখান থেকে বেরিয়ে এসে রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক প্রচার, রাজনৈতিক চক্রান্তের কথা বলা, আর অন্যদিকে গভীর রাতে লোক পাঠিয়ে যে সমান্তরালভাবে সেখানকার মানুষদের আবার ভীত সন্ত্রস্ত করছেন, তো স্বাভাবিকভাবেই সন্দেশখালীর পরিস্থিতি আরো নামবে এবং সন্দেশখালীতে আবার উত্তেজনা তৈরি হবে, এবং তার জন্য দায়ী থাকবে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল বা প্রশাসনের মধ্যে আলাদা করবার মতো কোনো বিভাজন রেখা আজকে আর অবশিষ্ট নেই। অভিনন্দন জানাচ্ছি তাপস রায়কে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্রাবস্থা থেকে জাতীয়তাবাদী রাজনৈতিক দল করেন। পশ্চিমবঙ্গের রাজনীতি, কলকাতার রাজনীতি, মধ্য কলকাতার রাজনীতি, কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বহু উত্থান পতনকে তিনি দেহ মন দিয়ে স্পর্শ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের সময় থেকে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, বিপরীত পরিস্থিতিতে রাজনীতি করেছেন, নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু একইভাবে আজকে তার পদত্যাগের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল যে এই মুহূর্তে কোনো স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, কোনো সুস্থ রাজনৈতিক কর্মী যিনি নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধে বিশ্বাস করেন, তাদের জায়গা আজ আর তৃণমূল কংগ্রেস নয়। তাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে তিনি পদত্যাগ করবার সময় অন্তত সন্দেশখালীর বিষয়ে তার প্রতিবাদটা রেজিস্টার করিয়েছেন। যে অমানবিকভাবে প্রান্তিক মানুষদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের প্রত্যেকটি জীবিকা, ফেরিঘাট থেকে শুরু করে স্থানীয় ইটভাটা শ্রমিক দিনের পর দিন শ্রমের মূল্যকে চুরি করে তৃণমূলের নেতারা যেখানে আত্মসাৎ করেছে,
এ ধরনের সংঘবদ্ধ অপরাধ পশ্চিমবঙ্গের হয়তো অনেক প্রান্তে হয়েছে, এখনো পর্যন্ত সেটা জনসমক্ষে আসেনি। আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে 1 দশক ধরে শাহজাহানের বিরুদ্ধে কথা বলেছি। এর অর্থ এই নয় যে শাহজাহান কোনো বিশেষ ব্যক্তি, সে কোনো সুপারম্যান। শাহজাহান একটা ব্যবস্থা, শাহজাহান একটা ভাবনা, শাহজাহান একটা এজেন্ডা, যে এজেন্ডা বিভিন্ন নামে বিভিন্ন বেশে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিষ্ঠা করেছে। আজকে তার ক্ষেত্রে প্রতিবাদ পদত্যাগের সময় আজকে তিনি যে অন্তত সন্দেশখালির বিষয়ে তার প্রতিবাদ করেছেন, সেজন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। একইভাবে মনে রাখতে হবে, আগামী 6 তারিখ প্রধানমন্ত্রীর যে সভা হবে, প্রধানমন্ত্রীর যে সমাবেশ বারাসাতে চলেছে, সেই বারাসাতের সমাবেশ মহিলা মোর্চার সমাবেশ। তিনি ওখানে মহিলাদের সম্বোধন করবেন এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার প্রত্যেক সদস্য, তাদের প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে মোদিজির এই বক্তব্যে লাইভ নিজের নিজের এলাকায় অর্গানাইজ করুন এবং সেখানে পার্টিসিপেট করুন। পশ্চিমবঙ্গের সমস্ত মণ্ডলে বিজেপির সমস্ত সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে দিয়ে বিজেপির সদস্য, যত মহিলা মোর্চার সদস্য আছেন, যত মহিলা আছেন, তারা আগামী 6 তারিখে বারাসাতের এই সভা শুনবেন। সন্দেশখালিতে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, মানুষের যে জীবন এবং জীবিকা লুট হয়েছে, এটা মনে রাখতে হবে যে বিজেপি কোনো অবস্থাতেই সন্দেশখালির মাটি ছেড়ে চলে আসবে না। অতীতেও ওখানে আমরা পঞ্চায়েত চালিয়েছি, আমাদের পঞ্চায়েত প্রধান খুন হয়েছে, আমাদের নেতা খুন হয়েছে। 1996 সাল থেকে বিজেপির ওপরে আক্রমণ চলেছে। ওখানে আমাদের নিতাই নায়ক খুন হয়েছেন 96 সালে। আমাদের পঞ্চায়েতের প্রধান 2004 সালে, আমাদের পঞ্চায়েতের গোড়াকাটির প্রধান ডাক্তার ভবরঞ্জন মণ্ডল খুন হয়েছেন। দীনবন্ধু কাপালি নভেম্বর মাসে খুন হয়েছে, দিনু কাপালি। তার প্রত্যুত্তর সেখানে বিজেপি দিয়েছে তৎকালীন সিপিআইএমকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই ছিল বিজেপির, তৃণমূল ক্ষমতায় আসবার পর আজকে তাদেরই তৃণমূলের হাতিয়ার পতাকা তুলে দিয়ে তাদের দিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। যত বাধা পাক, যত প্রতিরোধ গড়ে তুলুক, আমরা সন্দেশখালির মাটিকে ছেড়ে চলে আসবো না। 7 তারিখ আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা মোর্চা ফাল্গুনী পাত্র, এই দুজনের নেতৃত্বে সেখানে মহিলা মোর্চা সন্দেশখালি যাবেন। 8 তারিখ আমাদের যে তফসিলি মোর্চা আছেন ডাক্তার সুদীপ দাস, যার সভাপতি, তার নেতৃত্বে আজকে সেখানে বিজেপির পক্ষ থেকে আমরা সেখানে যাব। এরপরে 5 তারিখে ইন্দ্রনীল খান, আগামী 5 তারিখ মানে আগামীকাল, যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খানের নেতৃত্বে আজকে সেখানে যুব মোর্চার সমস্ত আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং ওই অঞ্চলের মানুষকে নিয়ে ইন্দ্রনীল খান তিনি আজকে সন্দেশখালি যাবেন। একদিকে 144 ধারার কথা বলা হয়েছে বারবার, একদিকে সন্দেশখালি স্বাভাবিক জীবনযাত্রাকে ফিরিয়ে আনবার জন্য প্রশাসন সেখানে বাধা তৈরি করছে, কিন্তু মন্ত্রীরা বাইরের লোকজনকে নিয়ে সেখানে ঢুকছেন। একদিকে মন্ত্রীদের শান্তির বাণী চলেছে, আর অন্ধকার রাতে তার সঙ্গে ঢোকা লোকজনই আবার তাদের ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা করছেন। কিন্তু সন্দেশখালির মানুষ এই জায়গায় এসে রুখে দাঁড়িয়েছে। ধন্যবাদ। তাপস রায় ইস্তফা দেওয়ার পর তিনি শুধুমাত্র সন্দেশখালী নয়, দলের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। তিনি বলেছেন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করার বাইরে আসার পর 52 দিন হয়ে গেছে, দল তার সঙ্গে যোগাযোগ করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেনি, পরিবারকে কাউ ফোন করেনি। এই যে ক্ষোভ, অভিমান, দেখুন, ক্ষোভ অভিমান প্রত্যেকেরই থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তাপস রায়ের পদত্যাগ নিঃসন্দেহে একটা এই রাজনৈতিক একটা কঠিন পরিস্থিতিতে তার এই পদত্যাগের মধ্যে দিয়ে তিনি একটি বার্তা দিয়ে গেছেন যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসীকে সংঘবদ্ধভাবে লড়তে হবে এবং সন্দেশখালিতে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। তাপস রায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তার স্বচ্ছতা, তার নিষ্ঠা, তার জাতীয়তাবাদী মন, এ নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে তৃণমূল কংগ্রেস দলটা করতেন। আসলে তাপস রায়ের মতো মানুষের জন্য এই মুহূর্তে আর তৃণমূল কংগ্রেস নয়, তিনি পদত্যাগ করে আজকে সেই বার্তাই পশ্চিমবঙ্গবাসীর কাছে দিয়েছেন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এটাই তো ভারতবর্ষ, এক দেহে হবে লীন।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায়। আজকে তাপস রায়কে বোঝাতে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু সকালবেলা তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেই সময় কুণাল ঘোষের কাছে শোকজ নোটিশ আছে দলের তরফ থেকে যে কেন তিনি গিয়েছেন, এবং পাশাপাশি বেশ কিছুদিন ধরে যে কুণাল ঘোষের যে মন্তব্য সেখানে বারবার তিনি বলেছেন যে পার্সোনাল রিলেশন থেকে, কিন্তু আমি যেখানে যখন দলের হয়ে কথা বলছি পার্সোনাল রিলেশনটা কোথাও যেন একটা ব্যাঘাত হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে বেসুরো কুণাল ঘোষ, কি বলবো, বেসুরো কুণাল ঘোষ। দেখুন, তৃণমূলের একটা নির্দিষ্ট সুর আছে, গানেরও যেরকম তাল লয় থাকে, ঘরানা থাকে, লখনৌ ঘরানা, এলাহাবাদী ঘরানা, সেরকম তৃণমূলের একটি ঘরানা আছে। ওই ঘরানাটার সঙ্গে আমরা খুব একটা পরিচিত নই। ওদের কখন প্রেম কখন বিচ্ছেদ, কোনটা হাসি কোনটা কান্না, কোনটা উচ্ছ্বাস কোনটা ঘৃণা, এ বোঝার শক্তি বিজেপির নেই। ওটা ওদের পারিবারিক ব্যাপার, ওদের আভ্যন্তরীণ রসায়ন, ওটা নিয়ে ওরা ব্যস্ত থাকে। কুণাল ঘোষকে তো শোকজ করা হয়েছে, শোকজ করা হয়েছে কুণাল ঘোষ। ছবি দেখে প্রশ্নটা স্পষ্ট করি, যখন কুণাল ঘোষ তাপস রায়কে মানভঞ্জনে গেলেন বা কথা বলতে গেলেন, সেই সময়তেই কুণাল ঘোষকে শোকজ করা হলো। বাড়িতে বসে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী, সেখানে ব্রাত্য বসু রয়েছে, কুণাল ঘোষ রয়েছে, শোকজ করা হলো কুণাল ঘোষ। দেখুন, তৃণমূল পঞ্জিকা নির্ভর, বিশুদ্ধ সিদ্ধান্ত, সরকার ওটা মেনেই চলে। কখন শাহজাহানকে নিয়ে আসবে সেটাও গ্রহ নক্ষত্র দেখে বিচার করেছেন, আর কখন কুণাল ঘোষকে শোকজ করবে সেটাও সেভাবে করেছেন। এখন কে কাকে শোকজ করছে, দলের নেতা কে? সাধারণ সম্পাদক তো জানি কুণাল ঘোষ, তিনি প্রধান প্রবক্তা দলের, তিনি বলছেন কেউ শোকজ করছে, তিনি পদত্যাগ করছেন, আবার তিনি বলছেন। তৃণমূল এখন ডুবছে। রাজতন্ত্রের যখন পতন হয় তখন অবিশ্বাস তৈরি হয়, গুপ্ত ঘাতক তৈরি হয়, একে অন্যের উপর আক্রমণ প্রতি আক্রমণ তৈরি হয়, এগুলো হয়। এই মুহূর্তে মানুষের এগুলো নিয়ে কোনো উৎসাহ নেই। তৃণমূলকে মানুষ বিসর্জন দিতে চায়। তৃণমূল কংগ্রেস আরেকটা জিনিস বলছে, আজকে যখন তাপস রায় সাংবাদিক বৈঠক করে যেটা জানালেন যে আমার বাড়িতে যখন ইডি এসেছিল দীর্ঘক্ষণ তল্লাশি করার পর কিছু সেরকম পাইনি, চলে গেছে, কিন্তু দল তার পাশে বা সহানুভূতি দেখানোর জন্য কাটছি ফোনও করেন। সেখানে তো দাঁড়িয়ে তৃণমূল যখন পদত্যাগ করছে, তৃণমূল কংগ্রেস থেকে একটা কথা উঠছে যে যেখানে শুভেন্দু অধিকারীকেও দেখা গেছিল নারদায় টাকা দিতে, তাপস রায় বাড়িতে যখন ইডি এলো, তাহলে আবার সেই সেন্ট্রাল এজেন্সিকে যে ভয় দেখিয়ে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথাও কেউ কাউকে ভয় দেখাচ্ছে না। নারদা ছিল সম্পূর্ণ একটা চক্রান্ত, একটা কনস্পিরেসি, যেটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলের ভিতর থেকে, বাইরের কোনো লোকের যোগাযোগ নেই। এখন তাপস রায় যে অভিযোগ করছেন যে তার বাড়িতে ইডি পাঠানোর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবেই, এটা যার ব্রেন চাইল্ড, তিনি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যা কিছু প্রতিহিংসা, যা কিছু অসহিষ্ণুতা, যা কিছু চক্রান্ত এবং যা কিছু প্রতারণা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভিতর থেকেই। এক নেতা অন্য নেতার বিরুদ্ধে যদি তথ্য সরবরাহ করেন তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা রাজনৈতিক শিষ্টাচার মেনে, সৌজন্য মেনে, বিভিন্ন মাধ্যম থেকে আসা বিভিন্ন নেতার বিরুদ্ধে যে অভিযোগ বিভিন্ন আমাদের কাছে আসে, কাগজ আসে, সেটা নিয়ে আমরা কোনো কথা বলি না। এটা প্রতিষ্ঠা হলো যে যারা এতদিন প্রতিহিংসার রাজনীতির কথা বলতেন, পলিটিক্যাল ভেন্ডেটার কথা বলতেন, আসলে এটা হচ্ছে ইন্টারনাল পার্টি ফিউড। এটা তাদের সম্পূর্ণ দলের আভ্যন্তরীণ সংঘাত, যেটার কারণে এ ধরনের ঘটনা ঘটে এবং সেটা অন্য লোকের নামে তারা চাপিয়ে দেন। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় দিয়েছে, সাংসদ বিধায়কদের রক্ষা কবচ বাতিল করা হলো। সুপ্রিম কোর্ট সাংসদ বিধায়কদের ঘুষ নেওয়ার অভিযোগে বিশেষ রক্ষা কবচ বাতিল হলো। পুরনো রায় বাতিল করে সুপ্রিম কোর্ট 7 সদস্যের বেঞ্চ। এই যে রক্ষা কবচ ঘুষ নেওয়ার মামলায়, এটা একটা সম্পূর্ণ আইনি সিদ্ধান্ত এবং স্বাভাবিক ব্যাপার। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লড়াই করছেন জিরো টলারেন্স নিয়ে, দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে ভারত সরকার বিভিন্ন অভিযান চালাচ্ছে। বহু অজানা তথ্য সামনে আসছে, হাজার হাজার কোটি টাকা বাজেয়াপ্ত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এ ধরনের রায় নিঃসন্দেহে ভারতীয় সমাজ জীবনের যে স্বচ্ছতা এবং বিশেষ করে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরও যে প্রবিটি, সেটা রাখা উচিত এবং তারাও যে আইনের ঊর্ধ্বে নয়, সেটা এখান থেকে প্রকাশ পাচ্ছে। রাম মন্দিরে বিভিন্ন ভাবে আপনাদের এই যে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন জেলা থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে ভোটের আগে নিয়ে যাওয়া হচ্ছে রাম মন্দির, মানে এই বিষয়টা কি ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে? ভোটের আগে বা পরে বলে কোনো বিষয় নেই। যেদিন অযোধ্যার আন্দোলন হয়েছিল সেদিন বিজেপির শক্তি কোথায় ছিল? যেদিন আমাদের তিনটে সরকারকে, নির্বাচিত সরকারকে একটা কলবের খোঁচায় ভেঙে দেওয়া হলো,
যে হিমাচল প্রদেশে একটা পাথর পর্যন্ত কোনোদিন ছোঁড়াছুড়ি হয়নি, সেই হিমাচলের সরকারটাও যেদিন ভেঙে দিয়েছিল, তারপরেও তো আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম। ভারতীয় অস্মিতা, ভারতীয় পরম্পরা, ভারতের আত্মমর্যাদা নিয়ে এই লড়াই। তা আমরা এখানে ঠিক করেছি, আমাদের বিশ্বপ্রিয় রায়চৌধুরীর দায়িত্বে আছেন যে আমাদের জন্য পরিচিত লোক তারা যারা রাম মন্দিরে যেতে চান তার জন্য আমরা ব্যবস্থা করছি। অনেক সংগঠনের পক্ষ থেকে যাচ্ছে, কিন্তু আমরা যে দায়িত্ব নিয়েছি 35টা ট্রেন আমাদের পাঠানোর কথা, এর মধ্যে 27টা ট্রেন এর মধ্যে চলে গিয়েছে। 1450 করে প্রতি ট্রেনে যাত্রী সংখ্যা থাকছে, এবং যারা প্রত্যেকে যাচ্ছেন প্রত্যেকে যে শুল্ক ধার্য করা হয়েছে 1600 টাকা, সেইটা তারা জমা দিয়ে আগে থেকে আধার কার্ড নিয়ে সিস্টেমেটিক ওয়েতে একদম সুন্দরভাবে তারা যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের আত্মীয় স্বজনকেও যাওয়ার জন্য এত বেশি চাপ যে ভোটের আগে নেওয়া সম্ভব নয়, রেল কর্তৃপক্ষ এত ট্রেন দিতে পারছেন না। এখন পর্যন্ত 50,750 জন এই সংখ্যা দাঁড়াচ্ছে। এই টার্গেট আমাদের হয়ে গেছে। 35টা ট্রেনের মধ্যে 27টা ট্রেন চলে গেছে, আর বাকি 8টা ট্রেন যাবে। কিন্তু তাতেও কোনো টার্গেট বলে বিষয় নেই। আমাদের তো প্রতিদিন একটা কি দুটো ট্রেন ছাড়লে ভালো, এত সংখ্যক মানুষ আসছেন, মানুষের এই উৎসাহ অভূতপূর্ব। মানুষ এত খুশি হচ্ছেন সেখানে গিয়ে, সুন্দর ব্যবস্থা। ওখানের যারা আমাদের দলের কর্মী আছেন, যারা বিশ্ব হিন্দু পরিষদ আছেন, ওখানকার ভারত সেবাশ্রম সংঘ, প্রত্যেকে ওখানে মানুষকে সহযোগিতা করছেন, আতিথ্যতা দিচ্ছেন। তার যারা আসছেন তারা বলছেন অভূতপূর্ব, যেটা ভেবে গিয়েছিলাম তার থেকে অন্যরকম। মানুষের এই উৎসাহ রামকে কেন্দ্র করে কিছু করার নেই। এখনো পর্যন্ত লোকসভা ভোটের তারিখ ঘোষণা হয়নি, তার আগে কেন্দ্রীয় বাহিনী লুটমার্চ করছে বিভিন্ন। লজ্জা, লজ্জা, বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। কিন্তু বুকে একরাশ ব্যথা, লজ্জা নিয়ে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। কেন্দ্র নির্বাচন কমিশন তো দেখছে যে 2021 সালে 2রা মে ফল ঘোষণার পর 27 দিনে বিজেপি 56 জন কর্মী খুন হয়ে গেল। ভোট পরবর্তী সন্ত্রাস, হিংসা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, মাথা নেড়া করে গ্রামে ঢোকানো, থুতু ফেলে চাটানো, মোবাইল ফোন কেড়ে ভেঙে দেওয়া, ঘর ছাড়া করে পরিযায়ী শ্রমিক বানিয়ে দেওয়া। এখনো পর্যন্ত কুচবিহারে বিজেপির কর্মীরা আসামে বসবাস করছে। যে সন্দেশখালীর কথা বলছেন, সন্দেশখালীর বিজেপি কর্মী, তারা যারা মালিক ছিলেন, ভেড়ির মালিক, তারা এখন অন্ধ্রপ্রদেশ, কেরালায় গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। জেসিপি দিয়ে বাড়ি ভেঙে দিয়েছে। এগুলো তো দেখছে নির্বাচন কমিশন। এরা যেহেতু আইনের শাসন নেই, শাসকের আইন যেখানে বলবৎ হয়ে যাবে, সেখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। কিন্তু সার্বিকভাবে এটা বাংলা এবং বাঙালির লজ্জা যে আমরা এমন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছি তৃণমূলের আশীর্বাদে, প্রথমে বামফ্রন্ট, তারপর এখন তৃণমূলের আশীর্বাদে, যে ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়ছে। এসপি ডায়মন্ড হারবার এবং ডিএম হাওড়াকে আলাদাভাবে মাসাজ করলো নির্বাচন কমিশন, এবং ভুয়ো ভোটার কার্ড, বহু অভিযোগ আছে ভুয়ো ভোটার কার্ড, এই যে আলাদা করে একটা তো গাইডলাইন দিয়ে দিয়েছিল। পাশাপাশি এদেরকে আরও আসবে অভিযোগ, আরও অনেককে সতর্ক করা হবে, প্রয়োজনে ক্লোজ করা হবে। উত্তর 24 পরগনা থেকে ভুয়ো ভোটার কার্ড অত্যন্ত কম আছে, মুর্শিদাবাদে কম আছে, হাওড়ায় কম আছে। চারিদিকে এই ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা এসে নাম বদল করে আধার কার্ড তৈরি করে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। কোনো ঘটনাচক্রে পুলিশের হাতে ধরা পড়লে, অন্য কোনো ঘটনায় তার আধার কার্ড যখন ফেক দেখা যাচ্ছে, যারা এদেশীয় বাঙালি আছেন, হিন্দু হোক আর মুসলমান হোক, যারা ভারতীয় আছে, আজকে তাদের পর্যন্ত বাঙালি বলে বহু কোম্পানি চাকরিতে রাখতে চাইছে না। কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের পক্ষে থেকে বলছি, আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যে বৈঠক, সেই বৈঠক থেকে রীতিমতো রণঙ্গিনী। এসপি ডিএম দের বলছে আপনাদের কোথায় কোথায় কি অসুবিধা আছে জানান, আমরা কিন্তু সমস্ত রিপোর্ট নিয়েই বসেছি। এখন যা বলছে পরবর্তীকালে তার কোনো বদল হবে না, তো আলাদা হলে কিন্তু মুশকিল, আমরা বেশি সময় দেব না। দেখুন, নির্বাচন কমিশনের অতীত অভিজ্ঞতা থেকে তারা এই ধরনের বক্তব্য রেখেছেন। চরম অসহযোগিতা, শাসক দলের হয়ে ময়দানে নামা, প্রশাসনের পুরো রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। চারিদিকে ভুয়ো কার্ডও যেরকম চলেছে, বোরখা পরে ফলস ভোট দেওয়া, এটাও আমরা মেনশন করেছি, তুলেছি। যে আমরা বলছি যে যেখানে যেখানে সংখ্যালঘু অধিক সংখ্যায় আছে, সংখ্যালঘু ভোটার যেখানে বেশি সংখ্যায় আছে, সেখানে প্রত্যেক পোলিং বুথে একজন করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মহিলা পোলিং এজেন্ট রাখতে হবে, যাতে তারা বোরখার পরে যারা আসছেন তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে, তাদের আবেগকে শ্রদ্ধা জানিয়েই তাকে সেখানে যাতে মুখটা দেখতে পারেন। যেটা হয় এখানে বোরখা পরে পায়ে স্পর্শ ভোট দিয়ে যাচ্ছে বারবার, তো এটা যাতে না হয় সেইটাকে সুনিশ্চিত করুন।
সেজন্য আমাদের দাবি প্রত্যেক সংখ্যালঘু অঞ্চলে এবং যেখানে বেশি সংখ্যালঘু আছেন সেখানে তো নিশ্চয়ই, যেখানে 20% 30% যে সমস্ত বুথে মাইনরিটি আছে সেখানে একজন মহিলা পোলিং এজেন্ট আবশ্যিক। এর দাবি আজকে আমরা রেখেছি। সবিতা, অধিকারী পরিবারকে নাম না করে তো মুখ্যমন্ত্রী সব থেকে বেশি দুর্নীতি পূর্ব মেদিনীপুরে, গদ্দাররাই সব থেকে বেশি খেয়েছে, শিক্ষায় সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে পূর্ব মেদিনীপুরে। এই গদ্দারদের হারাতে হবে, এই গদ্দারদের কোনো জায়গা নেই। শিক্ষায় যদি সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে তার দায়িত্ব যদি মুখ্যমন্ত্রী নিচ্ছেন না কেন?